Today we'll talk about meaning of planning. Planning means deciding in advance what is to be done and what to be done. That means therefore it is the process of identifying alternative to make decision. আপনি যখন ডিসিশন নেবেন তখন অল্টারনেটিভ ফাইন্ড আউট করাটাই হচ্ছে বেসিক্যালি প্ল্যান। আর প্ল্যানিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে ইউ শুড লুক অ্যাবাউট ইউর ফিউচার and you should also identify your specific and measurable goals. আপনি যদি আপনার কোনো goals না থাকে then you cannot make any plan that will be covered in the next topics. So planning basically means আমি ভবিষ্যতে কি করব এবং কিভাবে করব তার একটি দিক নির্দেশনা নির্ধারণ করাই হচ্ছে প্ল্যানিং। So nature of planning কি? Nature of planning কেমন হয়ে থাকে? It indicates your future. It also determines how work to be done, and it also identify the time frame within which your works to be completed. It also includes your tentative budget and also the other resources required to complete your plan, and it also includes স্পেসিফিক স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট। দ্যাট মিনস আপনার একটা নির্দিষ্ট সময় শুরু এবং শেষ থাকবে। যেমন আপনি মনে করেন আমরা একাডেমিক কাউন্সিলের কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হলো অথবা কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়া হলো কোনো সেমিস্টার 6 মাসের ভিতরে কমপ্লিট করে দিতে হবে। সেক্ষেত্রে 4 মাসের ভিতরে অবশ্যই ক্লাস শেষ করতে হবে, তারপরে ব্রেক, দেন এক্সামিনেশন, দেন রেজাল্ট দেওয়া। দ্যাট মিনস 6 মাসের ভিতরে আমার পুরো বিষয়টা কমপ্লিট, এটা হচ্ছে আমার টাইম ফ্রেম। এর জন্য আমাদের যে প্ল্যানগুলো করা হচ্ছে সেটা হচ্ছে আমরা 4 মাসের ভিতর কমপ্লিট করব ক্লাস, দেন প্রিপারেটরি লিভ দেওয়া হবে, এক্সাম নেওয়া হবে এবং পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্ট ইভালুয়েশন করে রেজাল্ট দেওয়া হবে। দিস আর অলসো ইনক্লুডেড ইন প্ল্যান। দেন রিসোর্সেস, হোয়াট আর দ্য রিসোর্সেস অ্যাভেলেবল, আপনার পর্যাপ্ত রিসোর্স আছে কিনা। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনাদের কম্পিউটার ল্যাব পর্যাপ্ত আছে কিনা, তা না হলে তো কমপ্লিট করা সম্ভব হবে না। দেন আপনাদের পর্যাপ্ত টিচার ইনস্টেশন আছে কিনা, অথবা তারা সবাই ঠিকমতো ইনস্টেশন থাকা সত্ত্বেও ক্লাস নিতে সক্ষম হচ্ছে কিনা, কারণ মানুষের অসুস্থতা থাকতে পারে অথবা কোনো ক্লাস রুমের শর্টেজ থাকতে হবে। দিস আর বেসিক্যালি দ্য রিসোর্সেস। এটাই হচ্ছে নেচার অফ প্ল্যানিং, কি কি বিষয় থাকে। দেন নেক্সট টপিক ইজ স্কোপ অফ প্ল্যানিং। কোন কোন এরিয়ায় আমরা প্ল্যান করতে পারি। প্ল্যানিং তো আমরা বুঝলাম যে আমরা ভবিষ্যতে কি করব, কিভাবে করব, তার একটা দিক নির্দেশনা নির্ধারণ করাই হচ্ছে প্ল্যান, এবং সেক্ষেত্রে যে বিষয়গুলো থাকে এটাই হচ্ছে নেচার। তাহলে স্কোপ কোন কোন ক্ষেত্রে আমরা প্ল্যান করতে পারি, এটা হচ্ছে বেসিক্যালি স্কোপ। এখন যদি আপনি একাডেমিক লাইফ দেখেন, ইউ ক্যান মেক ইউর প্ল্যান। ইন কেস অফ your family life, you can also make plan and you should have plan, and in organizational cases you should also plan, and in the country case or state case you should also have plans. So planning is extended across all areas of our life, and these are the areas are social life, family life, cultural life, education, country, and across the world. These are basically the scope, very short, and why we should take plan or why it is important. আপনি সাপোজ একটা কোনো ফর এক্সাম্পল কোনো কাজ করবেন অথবা পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো প্ল্যান না থাকে, then you will not find any direction how work can be completed. That's why plan provides you direction. যেমন মনে করেন আপনি পদ্মা ব্রিজ নির্মাণ করবেন, নির্মাণ করার জন্য আপনি একটা প্ল্যান থাকতে হবে, অথবা আপনি আপনার কোনো পরীক্ষা দিবেন অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, এখন আপনার কিভাবে আপনার কমপ্লিট করবেন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স, সেজন্য আপনার যে একটা প্ল্যান থাকবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আপনি কিভাবে স্টাডি করবেন, অথবা একটা সেমিস্টারের জন্য আপনি কিভাবে স্টাডি করবেন, তার যে একটা প্ল্যান থাকে সেটাই হচ্ছে আপনাকে ডিরেকশন দিবে আপনাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য। এখন আপনি যদি মনে করেন যে ইউ উইল বি এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর ইউ ওয়ান্ট টু improve your skill in machine learning,
only in this area and you don't pay any other attention like any types of corporate job, only machine learning and research activities, then you should have plan to involve yourself in machine learning, in improving your machine learning skills. And in this way you have to gather knowledge on each and every programming languages and the application as well. এটাই হচ্ছে আপনাকে একটা ডিরেকশন প্রদান করবে যে আপনি কি করবেন এবং কিভাবে করবেন এবং কি কি করবেন। Then number 2 is reduce uncertainty. আপনার যখন কোনো প্ল্যান থাকে না, দ্যাট মিনস আপনার কোনো প্ল্যান নেই, আপনি পরীক্ষার হলে গেলেন পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আপনার কোনো টাইম ফ্রেম নেই যে আপনি 7 কোশ্চেনের অ্যান্সার করবেন। এই অ্যান্সার করার জন্য আপনি কোনো টাইম ফ্রেম করেন যে একটা প্রশ্নে আপনি সর্বোচ্চ কি পরিমাণ টাইম ব্যয় করবেন। এখন যদি আপনার কোনো নির্ধারিত টাইম না থাকে, ফার্স্ট কোশ্চেনে আপনি সাপোজ 1 ঘন্টা কমপ্লিট করে ফেললেন, দেন আপনার জন্য একটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ 4 ঘন্টায় বাকি 6টা প্রশ্নের অ্যান্সার দেওয়া সো ডিফিকাল্ট। সেজন্য আপনাকে প্রথম থেকেই প্ল্যান করতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা অ্যাভারেজ টাইম ডিস্ট্রিবিউট করে, যে প্রশ্নটা বড় সেটার জন্য সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট বেশি নেওয়া যেতে পারে, বাকি প্রশ্নের ক্ষেত্রে ওগুলো কভার 3 মিনিট আপনি কভার কোনো একটা প্রশ্নে করে নিলেন। সেটা হচ্ছে আপনার, তখন আপনার যে আনসার্টেনটি থাকবে না যে আমি 4 ঘন্টার ভিতরে কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট করতে পারবো কি পারবো না। এটা হচ্ছে আপনার রিডাকশন অফ আনসার্টেনটি অর রিডিউস আনসার্টেনটি। আপনার একটা প্ল্যান থাকলে দেন আপনি 4 ঘন্টার ভিতরে 7টা প্রশ্নের অ্যান্সার দিতে সক্ষম হবেন কিনা, এই যে আনসার্টেনটি থাকবে সেটা রিমুভ হয়ে যাবে। মিনিমাইজ ওয়েস্ট অ্যান্ড রিডান্ডেন্সি। এখন আপনাদের কোনো সফটওয়্যার কন্টেস্টের আয়োজন করা হলো, অথবা আপনি মনে করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বড় যে বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো প্ল্যান না থাকে কোন কাজের পর কোন কাজ করা হবে, সেক্ষেত্রে দেখা যাবে একটা কাজ করার পর ভুল হয়ে গেছে যে আমাদের এই কাজটা পরে করার দরকার ছিল, সেক্ষেত্রে দেখা যাবে ওই কাজটা আবার নতুন করে পরবর্তীতে করতে হবে এবং সম্পূর্ণ যে কাজটা হয়েছে সেটা নষ্ট করে ফেলতে হবে, তাহলে আমাদের সম্পদেরও ওয়েস্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি আপনার ক্লাসরুমে সাপোজ সবগুলো কোর্সের ভিতরে একটা কোর্স আপনার বাকি রয়ে গেছে কোনো কারণে, সে কারণে আপনি আপনার গ্রাজুয়েশন শেষ করতে পারলেন, দেন সবগুলো কোর্স কমপ্লিট করে আপনার জন্য মিনিংলেস হয়ে যাবে। এজন্য আপনার নতুন করে আবার পরবর্তীতে শুরু করতে হবে, কোনো কারণ মিসিং হতেই পারে, দেন এটা আপনার সময় যে নষ্ট হচ্ছে সেটাই হচ্ছে মিনিমাইজ হবে প্ল্যানিং এর মাধ্যমে। দেন হচ্ছে রিডান্ডেন্সি। আমরা যে বলেছিলাম 20 তলা বিল্ডিং এর কোনো একটা কাজ আমরা কমপ্লিট করেছি, বাট এটা পরবর্তীতে করার দরকার ছিল, প্ল্যান না থাকার কারণে পূর্বেই কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাবে এই কাজটি পরবর্তীতে আবার করতে হবে আগের কাজটি সম্পাদন করার শেষে। আর প্ল্যান করা থাকলে আমরা যে কাজটি আগে করার দরকার সেটি আগে সম্পাদন করব এবং পরবর্তী কাজ পরবর্তীতে সম্পাদন করো। এভাবে প্ল্যানিং মিনিমাইজ ওয়েস্ট অ্যান্ড ক্যান অলসো রিডিউস রিডান্ডেন্সি, দ্যাট মিনস একই কাজে পুনরাবৃত্তি দূর করতে সহায়তা করবে। দেন স্ট্যান্ডার্ড ইউজ অফ কন্ট্রোলিং। এখন আপনাকে কোনো কাজ সম্পাদনের জন্য একটা কন্ট্রোলিং এর স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেওয়া হয় কাজের, যেমন আপনি কোনো প্রোডাক্ট উৎপাদন করলেন, যেমন মনে করেন লবণ কিংবা আপনি অয়েল উৎপাদন করলেন, সেক্ষেত্রে দেখা যাবে একটা বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড নির্ধারিত থাকে পূর্ব থেকে। এখন যদি আপনার সেরকম কোনো স্ট্যান্ডার্ড প্ল্যান অনুযায়ী নির্ধারণ করা না থাকে, দেন ইউ ক্যানট কন্ট্রোল ইউর ওয়ার্ক, যে কোয়ালিটি মেনটেন হয়েছে কি হয় না। তারপর আপনার প্রত্যেকটা প্যাকেটে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে 1 কেজি করে লবণ থাকবে। এখন সাপোজ আপনি এ ধরনের কোনো প্ল্যান করেন না যে 1 কেজি থাকবে কি থাকবে না, এখন দেখা গেল কোনো প্যাকেটে 1 কেজি বেশি আছে কম আছে, প্ল্যান না থাকার কারণে একটা ডিসক্রিপেন্সি দেখা যাবে যে আমি সঠিকভাবে এখানে রাখা হয়েছে কিনা লবণের পরিমাণ। এটা হচ্ছে আপনাকে কন্ট্রোল করতে তখন বাধার সৃষ্টি হবে। এজন্য ইউ শুড হ্যাভ প্ল্যান that will be used as standard in controlling your work. এটাই হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। প্ল্যান অ্যান্ড গোলস। প্ল্যান অ্যান্ড গোলের মধ্যে
সামান্য একটু পার্থক্য রয়েছে। প্ল্যান হচ্ছে বেসিক্যালি, সরি প্রথমেই আসতে হবে আমাদের তাহলে গোল কি? গোল হচ্ছে বেসিক্যালি আমরা যে টার্গেট নিয়েছি কার্য সম্পাদনের জন্য, সেটাই হচ্ছে আমাদের গোল। এটাকে রেজাল্টও বলা হয় গোলকে, অর ইন আদার ওয়ার্ড ইট অলসো নোন অ্যাজ গোলস। এর আগার নাম হচ্ছে অবজেক্টিভ, যদিও কেউ কেউ অবজেক্টিভকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তাদের ব্যাখ্যা অনুযায়ী অবজেক্টিভস হচ্ছে অনেক ব্রড, আর অবজেক্টিভস হচ্ছে আপনার স্পেসিফিক, একটা নির্দিষ্ট। যেমন মনে করেন আপনার কোনো প্রতিষ্ঠানের প্রফিট অর্জন হচ্ছে আপনার অবজেক্টিভস। এই অবজেক্টিভসকে অর্জন করার জন্য মনে করেন আপনার কস্ট মিনিমাইজ করা হচ্ছে গোল, আবার লো কস্ট কাস্টমার সাপ্লায়ার খুঁজে বের করা হচ্ছে গোল, আবার ভালো মেশিনারি স্থাপন করা হচ্ছে আপনার গোল। তাহলে কয়টা গোল হলো একটা অবজেক্টিভের আন্ডারে? প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য আমরা এখানে 3টা গোল আপাত দৃষ্টিতে দেখতে পেলাম, আরো অনেক গোল থাকতে পারে। দ্যাট মিনস গোলস আর ভেরি মাচ স্পেসিফিক অ্যান্ড মেজারেবল, আর অবজেক্টিভ হচ্ছে ভেরি ব্রড। দ্যাট মিনস প্রফিট ম্যাক্সিমাইজেশন, এটা কত সেটা নির্দিষ্ট নয়। এখন প্রফিট ম্যাক্সিমাইজ তো কাস্টমারের বেশি কস্টে প্রোডাক্ট সাপ্লাই দিয়েও হতে পারে, কম দামে প্রোডাক্ট সেল করেও হতে পারে, অ্যাট দ্য সেম টাইম ভালো মানের প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে হতে পারে। সেজন্য বলা হয়েছে অবজেক্টিভস আর ব্রড অ্যান্ড গোলস আর স্পেসিফিক। এটা আমরা এখানে কভার করতেছি না। গোলস আর অবজেক্টিভস একই অর্থে সেন্স ইউজ করি। অবজেক্টিভ গোলস হচ্ছে ডিজায়ার্ড আউটকাম অর টার্গেটেড আউটকাম অর রেজাল্ট, এন্ড প্ল্যান হচ্ছে আপনার যে রেজাল্ট আপনি টার্গেট আউটকাম অর্জন করবেন, সাপোজ প্রফিট অর্জন করবেন, সেটা একটা নির্দিষ্ট ফর্মে যখন লেখা থাকবে, দ্যাট মিনস আপনার একটা নির্দিষ্ট গাইডলাইন থাকবে দ্যাট ইন্ডিকেট হাউ গোলস আর গোয়িং টু মিট। একটা আউটলাইন, একটা গাইডলাইন থাকবে, সেটাই হচ্ছে প্ল্যান। সাপোজ আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য আপনার কি কি করতে হবে, সেটা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনসই হচ্ছে প্ল্যান। আমরা যে প্রথমে বলেছিলাম প্ল্যানস আর হোয়াট আর টু বি ডান অ্যান্ড হাউ ইট টু বি ডান। এই যে স্টেপ বাই স্টেপ, এই যে হাউ এবং হোয়াট টু বি ডান নির্ধারণ থাকে, এটাই হচ্ছে আমার প্ল্যান। দেন হচ্ছে আমার অ্যাপ্রোচেস টু গোল সেটিং। There are two approaches: traditional goal setting approaches, and another one is management by objectives. আপনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য গোল, যেটাকে বললাম টার্গেট অর আউটকাম, আর প্ল্যানস হচ্ছে আউটলাইন। সেই আউটলাইনটা করার জন্য 2টা অ্যাপ্রোচ রয়েছে। একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, অ্যানাদার অন ইজ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। আমরা এর মাঝে যে টাইপস অফ গোলস এন্ড টাইপস অফ প্ল্যানস আছে, এগুলো আমরা কভার করব না, কারণ হচ্ছে আমরা প্ল্যানগুলো দেখেছিলাম সিঙ্গেল ইউজ প্ল্যান, ট্যাকটিক্যাল প্ল্যান অর স্ট্যান্ডিং প্ল্যান। এই বিষয়গুলো আমাদের দেখার দরকার নেই, এর আগেই আমরা কভার করেছি, আপনি ওখান থেকে দেখে নেবেন। ট্রেডিশনাল প্ল্যানে বলা হয়েছে গোলস টপ লেভেল ম্যানেজমেন্ট সেট করবে। সাপোজ আপনার প্রতিষ্ঠানের টপ লেভেল এইচআরএম না এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা ম্যানেজিং ডিরেক্টর আপনার প্রতিষ্ঠানের গোল সেট করবে, এবং সেখান থেকে ক্রমান্বয়ে প্রতিষ্ঠানের নিচ পর্যন্ত চলে আসবে। যেমন প্রতিষ্ঠানের টপ লেভেল নির্ধারণ করলো, দেন ডাউন থ্রু দ্য অর্গানাইজেশনস এন্ড বিকাম সাব গোলস, অন্যান্য ডিপার্টমেন্টের সাব গোলে রূপান্তরিত হবে। সেটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। তাহলে আমাদের প্রথমেই থাকে হচ্ছে টপ লেভেল ম্যানেজার। প্রতিষ্ঠানের টপ লেভেল ম্যানেজার বেসিক্যালি নাম্বার কম থাকে তাদের সংখ্যা, আমরা টপে ন্যারো করে দিলাম। এটা হচ্ছে আমাদের নর্মালি টপ লেভেল ম্যানেজমেন্ট। দিস ইজ দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট এরিয়া। দেন হচ্ছে আমার মিড লেভেল। প্রত্যেকটা স্টেজকে ভাগ করে নিই, তারপর দেখি। এই যে আমার
চারটা স্টেজে আমরা ভাগ করে দিয়েছি। টপ লেভেল ম্যানেজমেন্ট উইল সেট দ্য গোলস অফ দ্য অর্গানাইজেশনস, দেন এটা ক্রমান্বয়ে কিভাবে স্থানান্তরিত হবে সেটা আমরা দেখতেছি। টপ লেভেল ম্যানেজমেন্টের মূল গোল হচ্ছে we need to improve the performance. টপ লেভেল ম্যানেজমেন্টের মূল গোল সবসময় থাকে প্রফিট ম্যাক্সিমাইজ কিভাবে করতে হয় সেটা। we need to performance improve কিভাবে হতে হয়, it may increase your profit or improve the increase the level of customers। এখন improve the performance বলতে ইন্ডিকেট করা হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমরা ব্র্যাকেটে লিখতে পারি your profit ম্যাক্সিমাইজেশন। ফর এক্সাম্পল এটা হচ্ছে প্রতিষ্ঠানের টপ লেভেল ম্যানেজমেন্টের গোল। And this is the top level management, you can write down here। Top level management, manager লিখি, this indicate the same thing, top level management or top level manager। তাদের মূল গোল হচ্ছে প্রতিষ্ঠানের পারফরম্যান্স ইমপ্রুভ করা অথবা প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জন করা, এটা হচ্ছে প্রতিষ্ঠানের টপ লেভেল ম্যানেজারের গোল। সেটা আমরা ইন্ডিকেট করলাম টপ লেভেল ম্যানেজার, ওখানে ইন্ডিকেট করে দেবো, ওখানে আপনারা লিখতে পারেন টপ লেভেল ম্যানেজার গোলস আর অবজেক্টিভ, এনিথিং লাইক দ্যাট। দেন যেটা আসে টপ লেভেল ম্যানেজার পরেই আসে, আপনি সাপোজ বলেন বেক্সিমকো স্কোর গ্রুপ অফ কোম্পানিজ, তার টপ লেভেল ম্যানেজার এমডি, ম্যানেজিং ডিরেক্টর, যাকে ম্যানেজিং ডিরেক্টর বলা হয়, দেন হচ্ছে চেয়ারম্যান। দিস আর দ্য সো হাইলি কোয়ালিফাইড অ্যান্ড টপ লেভেল পার্সন ইন দ্যাট অর্গানাইজেশন, তারা নির্ধারণ করলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। দেন সে টপ লেভেল ম্যানেজার যে গোল সেটাকে কি করা হবে, প্রতিষ্ঠানের যে অন্যান্য ব্রাঞ্চ রয়েছে, সাপোজ স্কোয়ার স্কোয়ার গ্রুপ অফ কোম্পানিজ, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, স্কোয়ার টয়লেট্রিজ, স্কোয়ার কনজিউমার, স্কোয়ার টেক্সটাইল, তাদের প্রত্যেককে বিভক্ত করে দেওয়া হবে যে তারা সিগনিফিকেন্ট ডিভিশনাল প্রফিট, তার প্রত্যেক ডিপার্টমেন্টের প্রফিটকে ইমপ্রুভ করবে। তাহলে আমরা লিখে দিই, এটা হচ্ছে টপ লেভেল ম্যানেজার, দিস আর দ্য ডিভিশনাল ম্যানেজার, ইউনিট ম্যানেজার লিখতে পারি, আমরা ইউনিট লিখি, ডিভিশন অনেকে অন্যরা দেখে ইউনিট ম্যানেজার। This is the unit manager objectives. Unit manager objectives হচ্ছে আমরা অন্য সাইডে লিখে দিই divisional or unit profit maximization। এটা হচ্ছে ডিভিশনাল or unit manager objective হচ্ছে তার যে ইউনিট রয়েছে, সাপোজ কোনো একজন ম্যানেজার রয়েছে স্কোয়ার টেক্সটাইল কিংবা স্কোয়ার ফার্মাসিউটিক্যালের, তার উদ্দেশ্য হবে তার যে নির্দিষ্ট ডিভিশন আছে তার প্রফিট ম্যাক্সিমাইজ করা। টপ লেভেলের ম্যানেজারের গোল হচ্ছে ওভারঅল প্রফিট ম্যাক্সিমাইজ করা। দেন যে আমাদের ইস্যু আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ম্যানেজার অবজেক্টিভস। ডিপার্টমেন্ট ম্যানেজার অবজেক্টিভস হয়েছে কোয়ালিটি এনশিওর হোক বা না হোক ডিপার্টমেন্টাল কাজ, এটা প্রত্যেক ডিপার্টমেন্ট, সাপোজ আপনার ডিভিশনাল ম্যানেজার আপনাকে সেট করে দিয়েছে ইউ হ্যাভ টু অ্যাচিভ সাম অবজেক্টিভস, দেন ইউ নিড টু ডু জাস্ট ওয়ার্ক ফাস্ট। যেমন আপনি মনে করেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর কথাই চিন্তা করেন, আপনার যখন COVID-19 সিচুয়েশন, in that case you have to increase the production volume of vaccine or any other types of paracetamol product that will help to reduce your tendency of fever or help to improve your profit level, because people will buy more and more such types of products. So department manager objectives will be to work fast, will be to increase profit. So our department manager, this is your unit manager, and this is the department manager of each unit.
ডিপার্টমেন্ট ম্যানেজার অফ ইউনিট। ইচ ইউনিট লিখলেও হবে, আপনার ইউনিট লিখে দিন অথবা ইউনিট। প্রত্যেকটা ইউনিট ডিপার্টমেন্ট ম্যানেজারের অবজেক্টিভস থাকে আপনার কিভাবে প্রফিট অর্জন করবেন, আপনার কি সম্পদ আছে, ইট ডাজ নট ম্যাটার। যেমন আপনি কোনো যখন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করবেন, দেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ম্যানেজার আপনাকে অলওয়েজ বলবে ইউ শুড প্রোভাইড ম্যাক্সিমাম সার্ভিস টু ইউর কাস্টমার্স, নট ইউ শুড লুক ফর হাউ মেনি পিপল আর ওয়ার্কিং দেয়ার। তার উদ্দেশ্য থাকবে কম লোক কাজ করিয়ে ম্যাক্সিমাম কাস্টমার সার্ভিস প্রদান করা। সো ম্যানেজার অবজেক্টিভস উইল বি হিয়ার increase profit, regardless of wealth or resources. এটাকে আপনার মিনস হিসেবেও লিখতে পারেন। মিনস বলতে বোঝানো হয় উপায়, রিসোর্স বলতে বোঝানো হয় সম্পদ কি আছে। It does not matter, you should increase profit regardless of your resources. এটা হচ্ছে আপনার ইউনিট ম্যানেজার। প্রত্যেকটা ইউনিট, এটা আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যাল ধরলাম, অন্য কোনো প্রতিষ্ঠান যেমন ব্যাংক ব্রাঞ্চের ক্ষেত্রে ঠিক একই রকম হবে। যেমন ব্যাংকের টপ লেভেল ম্যানেজারের উদ্দেশ্য হচ্ছে আপনি যদি ব্যাংকের হিসাব করেন প্রফিট ম্যাক্সিমাইজ করা, মানে এমডি ডিরেকশন দিয়েছে, then this direction will go to each branches, that means প্রত্যেক ইউনিট আলাদা করে দেখানো হয়েছে। সেই ইউনিটের টার্গেট হবে তাদের ডিভিশনাল, যেমন জেনারেল ব্যাংকিং ইউনিট, দেন ফরেন ট্রেড ইউনিট, দেন ক্রেডিট ইউনিট। প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ থাকবে ট্রেজারি ইউনিট কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করা তার ডিভিশনে। সেই ডিভিশনের ম্যানেজারে আবার সেই ডিভিশনের গোল আবার প্রত্যেকটা ম্যানেজারে চলে যাবে। যেমন জেনারেল ব্যাংকিং ইউনিটের আন্ডারে প্রত্যেক ব্রাঞ্চে একটি করে জেনারেল ব্যাংকিং ইউনিট থাকে, তাদের উদ্দেশ্য থাকবে কিভাবে জেনারেল ব্যাংকিং ইউনিটের প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়, দো দে আর লিঙ্ক উইথ ইচ আদার ডিপার্টমেন্ট। সেভাবে সে প্রফিট ম্যাক্সিমাইজ করতে বাধ্য করবে ব্যাংকের ম্যানেজার অথবা ইউনিট হেড, যে কি সম্পদ আছে, ইট ডাজ নট ম্যাটার, ইউ শুড ম্যাক্সিমাইজ প্রফিট regardless of your means or resources. Then the individual employer objectives দেওয়া থাকে। ইন্ডিভিজুয়াল অবজেক্টিভস কি, এখানে হচ্ছে আমার তাহলে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ব্যক্তির অবজেক্টিভস। এখানে হচ্ছে ডিপার্টমেন্ট ম্যানেজার ইউনিটের ডিপার্টমেন্ট ম্যানেজার অফ ইউনিট অ্যান্ড ইন্ডিভিজুয়াল অবজেক্টিভস, দিস উইল ডেটস তার ব্যক্তিগত উদ্দেশ্য কি থাকবে। ওয়ার্কার্স গোলস আর অবজেক্টিভস, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত পর্যায়ে অবজেক্টিভস কি থাকতে পারে। His objectives will be maximize quantity, ম্যাক্সিমাইজ কোয়ান্টিটি করবে, নট কোয়ালিটি। কোয়ালিটি দেখবে ইউনিট ম্যানেজার, হাউ ইউ আর ডুইং ইউর ওয়ার্ক। তো তার আবার উদ্দেশ্য থাকবে রিগার্ডলেস অফ রিসোর্সেস, কাজ সম্পন্ন করে দেওয়া। কোয়ালিটি বা কোয়ান্টিটি ডাজ নট ম্যাটার। সো ম্যাক্সিমাইজ quality quantity not quality to serve maximum customers। এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল লেভেলের অবজেক্টিভস। কাস্টমারকে সার্ভ করা হলোই তার মূল অবজেক্টিভস। এখন আপনি যদি কাস্টমার কোনো কমপ্লেন করেন, বেসিক্যালি আপনার কাছে কমপ্লেন করবে না, ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্সের কাছে, তারা সরাসরি ম্যানেজারের কাছে কমপ্লেন করে যে আপনার ওয়ার্কার্স সে আমাকে কাজটা ভুলভাবে সম্পাদন করে দিয়েছে, আপনার ওয়ার্কার্সকে ট্রেনিং প্রদান করা দরকার। সেজন্য সে কোয়ালিটির থেকে কোয়ান্টিটিটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। দিস আর দ্য ট্রেডিশনাল অবজেক্টিভ অর ডিসিশন মেকিং, ট্রেডিশনাল গোল সেটিং প্রসেস। এক্ষেত্রে টপ লেভেল ম্যানেজার হোল অর্গানাইজেশনের গোল সেট করে থাকে, সাপোজ প্রফিট ম্যাক্সিমাইজেশন। দেন ইউনিট লেভেল ম্যানেজার, সাপোজ আপনার 5টা প্রতিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিট তার ডিভিশনাল প্রফিট অর্জন করা হচ্ছে প্রত্যেকটা ডিভিশন হেডের কাজ। সেই ডিভিশনের আন্ডারে আবার ইউনিট থাকে,
তাদের কাজ হচ্ছে সাপোজ মার্কেটিং ডিভিশন, সেলস ডিভিশন, প্রোডাকশন ডিভিশন, তাদের প্রত্যেকের কাজ হচ্ছে ইনক্রিজ প্রফিট রিগার্ডলেস অফ রিসোর্সেস। আপনার কি রিসোর্স আছে তার দিকে না তাকিয়ে কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়। অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্সের উদ্দেশ্য হচ্ছে প্রোভাইড কোয়ান্টিটি অফ সার্ভিসেস, নট দ্য কোয়ালিটি সার্ভিস টু দ্য কাস্টমার্স। এটা হচ্ছে আপনার মূলত ট্রেডিশনাল অ্যাপ্রোচেস টু গোল সেটিং or traditional approaches to objective setting. দেন হচ্ছে পরবর্তী অ্যাপ্রোচ। ফার্স্ট অ্যাপ্রোচে টপ লেভেল গোল সেট করেছে, সেকেন্ড স্টেপ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। দিস আর দ্য টোটালি ডিফারেন্ট। ট্রেডিশনাল অ্যাপ্রোচে ম্যানেজমেন্ট করেছে, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভসে প্রতিষ্ঠানের সকল স্তর, সাপোজ হায়ার লেভেল ম্যানেজমেন্ট, ইউনিট ম্যানেজার অফ দ্য ইউনিট অ্যান্ড ওয়ার্কার্স, প্রত্যেকে সম্মিলিতভাবে গোল সেট করে থাকে বেসিক্যালি। কারণ হচ্ছে আপনার ওয়ার্কার্সের যে কমপ্লেন সেটা কাস্টমারের কাছ থেকে ওয়ার্কার্সের কাছে আসে, সেজন্য কাস্টমারের কি রিকোয়ারমেন্ট এ সম্পর্কে লোয়ার লেভেল বা ইন্ডিভিজুয়াল লেভেল ওয়ার্কার্সরা সবচেয়ে বেশি অবহিত থাকে। এই জন্য তাদের সমন্বয়ে সবগুলো ইউনিট মিলে গোল সেট করা হয়। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। সো ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস আমরা অন্য কথায় বলতে পারি, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস মিন্স setting goal, keeping all the employees and staffs from top to bottom of the organizations to set the goals and works together on the basis of the standard determined in collaboration with all the people working in the organization. সকল ওয়ার্কার্স যারা কাজ করতেছে প্রতিষ্ঠানে তাদের সমন্বয়ে গোল সেট করাটাই হচ্ছে আপনার ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এখন ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস এর একটা প্রসেস থাকে, সেটা আমরা একটু প্রসেসটা দেখি, তাহলে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভটা ক্লিয়ার হবে। এখানে ছিল টপ লেভেল সেট করে, আর এখানে হচ্ছে টোটাল প্রসেস মিলে সেট করে। সেখানে কি প্রবলেম হয়, টপ লেভেলের গোল সম্পর্কে লোয়ার লেভেল জানে না, আবার লোয়ার লেভেল ওয়ার্কাররা কাস্টমারের সাথে ডিল করার কারণে তাদের যে অবজেক্টিভ সে সম্পর্কেও টপ লেভেল ম্যানেজমেন্ট অবহিত থাকে না। সো ইন কেস অফ ম্যানেজমেন্টের অবজেক্টিভস আমরা ডেফিনেশন থেকে জানতে পারলাম এখানে গোলটা সব লেভেলের ওয়ার্কাররা মিলে করে থাকে। সো উই ক্যান ড্র দ্য প্রসেস অফ MBO, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এটাকে স্টেপস অফ MBO অর স্টেপস ইন MBO নামেও আখ্যায়িত করা হয়। কেউ 5টা বলেছে, কেউ 7টা বলেছে, কেউ 8টা বলেছে। আমরা খুব সিম্পলি একটা প্রসেস দেখব যাতে আমাদের ক্লারিফিকেশনটা একটু সহজ হয়। নাম্বার 1, define organizational objectives or goals. This is the first steps of your MBO. Then steps 2, you can write down here. Step 2, setting common goals. Setting common goals আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখি। নাম্বার 3, continuous monitoring of the performance. Continuous monitoring of the performance. Then number 4, performance evaluations.
Then providing feedback. So these are the 5 steps involved in goal setting. So we can draw here. This is the first stage to second stage. This is the second stage to third stage. From third stage to this is the fourth stage of MBO. This is the fifth stage or process. So if we clarify each of the stages, we find define organizational goals. Organizational goals হচ্ছে অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি প্রথম আমরা যেটা ট্রেডিশনাল দেখেছি মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। এটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা পার্সন মিলে সিদ্ধান্ত নেবে, টপ লেভেল এবং লোয়ার লেভেল সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে, কিন্তু ট্রেডিশনাল অ্যাপ্রোচে দেখা দিয়েছিল শুধু টপ লেভেল এই সিদ্ধান্তটা গ্রহণ করেছে। সো ইন কেস অফ এমবিও, all workers in the organization, both management and staff, will work continuously to set the goals of the organization. Then setting common goals. Common goal হচ্ছে সেই গোল যেটা সকলের জন্য, দ্যাট মিনস সবাই মিলে কাজ করে। কমন গোল হচ্ছে আপনার বেস্ট কাস্টমার সার্ভিস প্রদান করা। অর্গানাইজেশনাল গোল ডিফাইন করে দেওয়া, যেমন হচ্ছে ম্যাক্সিমাইজ করা, প্রফিট ম্যাক্সিমাইজ করা হচ্ছে প্রতিষ্ঠানের কমন গোল। কমন গোল অর্জনের জন্য যেসব গোলগুলো থাকবে সেটা হচ্ছে আপনার সেটিং কমন সার্চ, কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করা, at the same time you also ensure maximum quantity of product, and also you also ensure workers satisfaction. These are the common goals and that will also maximize your profit. তাহলে কমন গোল একটা অর্গানাইজেশন গোলের আন্ডারে অনেক হতে হয়, যেমন ম্যাক্সিমাইজ কাস্টমার সার্ভিস, কোয়ালিটি প্রোডাক্ট সরবরাহ করা, প্রতিষ্ঠানের ওয়ার্কার্সদের উন্নয়ন, দেন হচ্ছে আপনার প্রফিট অর্জন। দিস আর কমন গোলস। দেন কন্টিনিউয়াস মনিটরিং অফ দ্য পারফরমেন্স। আপনি একটা কার্য সম্পাদন করেছেন অথবা কার্য চলতেছে, এই পর্যায়ে পারফরমেন্স আপনার কি হচ্ছে সেটাকে কন্টিনিউয়াসলি দেখা। আসলে আমি যে গোল সেট করেছি কোয়ালিটি এবং কোয়ান্টিটি যথাযথভাবে মনিটরিং হচ্ছে কিনা এবং ওয়ার্কার্স কার্য নিয়ে সন্তুষ্ট কিনা, এটা হচ্ছে continuous monitoring of the performance. Then performance evaluation, that means আপনার যখন কন্টিনিউয়াস মনিটরিং শেষ হয়ে যাবে তারপর আপনি ইভালুয়েট করেন অ্যাকচুয়ালি আপনার যে স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছেন তার সাথে আপনার অর্জিত পারফরমেন্স সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা। Then you will get feedback from the customer and also the workers working in the organization. And if you face any difficulty in accomplishing your objectives, then you will set your goal again with MBO process. That means your new process will begin again from here, এখান থেকে আবার এখানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যদি if you find any problem, তাহলে if যদি কোনো ডিফিকাল্টি থাকে then you will look for here. If difficulty, then you will look for again define your organizational goals, set common goals, continuous monitoring of the performance evaluation, and providing feedback. These are the 5 steps. Will continuously move if you find any problem. And also technological problem may force you to make decision again and again. Otherwise, you will use this decision process and standard for the organization as a standing plan. This is the MBO process. So MBO process আমরা প্রথমে জানলাম যে প্রতিষ্ঠানের সকল স্তরের যারা কর্মরত তাদের সমন্বয়ে করা প্ল্যানিং হচ্ছে MBO। সেক্ষেত্রে আমাদের 5টা স্টেজ ইনভলভড এবং 5টা স্টেজ কি আমরা সেটা দেখলাম, সেটা কিভাবে
রাউন্ড করবে সার্কেল আকারে যখন ডিফিকাল্টি দেখা যাবে অথবা টেকনোলজিক্যাল প্রবলেম দেখা দিবে। ডিফিকাল্টি তো আসবে বেসিক্যালি টেকনোলজিক্যাল প্রবলেমের কারণে। সো দিস আর দ্য 5 স্টেজ। ইজ ইট ক্লিয়ার? তাহলে পরের স্লাইডে আমি যাব। জি স্যার। আপনাদের রেকর্ডও হচ্ছে, সো আপনার যদি পরবর্তীতে সমস্যা হয় রেকর্ডটা শুনে নেবেন। দেন যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমরা রিভিউ ক্লাস নেব, নলে আর দরকার হবে না। কারণ আমাদের এরপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টিং এর কিছু বিষয় দেখতে হবে, ওটা অনেক সময় লেগে যায়, কারণ অঙ্ক করতে অনেক সময় লেগে যায়। আমি আপনার লাস্ট ক্লাসেই দেখেছেন একটা করতেই দেখা যায় 40 মিনিট লেগে যায়, তার চেয়ে অনেক বড় বড় থাকবে অঙ্কগুলো। আমরা একটু ফাস্ট আগিয়ে যাব। প্ল্যানিং আজকেই শেষ হয়ে যাবে, তারপরে বাকি 2-3টা চ্যাপ্টার আছে, এরপরে আমরা অ্যাকাউন্টিং টাচ করব। দেন হচ্ছে স্টেজ সেটস ইন স্টেপস হবে এখানে। স্টেপস ইন গোল সেটিং। আপনি যখন গোল সেট করবেন তখন আপনাকে কিছু স্টেপ পূরণ করতে হবে। সে স্টেপস গুলো কি কি হতে পারে? রিভিউ দ্য অর্গানাইজেশনস মিশন অর পারপাস। আপনার অর্গানাইজেশনের মিশন কি? সাপোজ আপনার অর্গানাইজেশনের মিশন হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনস, সেখানে কি হতে পারে? আপনি করবেন হচ্ছে প্রফিট অর্জন করবেন না, বাকি সব কার্য সম্পাদন করবেন। যেমন বিভিন্ন এনজিও কাজ করে থাকে, কোনো প্রফিট উদ্দেশ্যে তারা কার্য সম্পাদন করে থাকে না। ইউনিভার্সিটি কোনো প্রফিট উদ্দেশ্য নেই, সেটা হচ্ছে আপনার নন প্রফিট অর্গানাইজেশনের কাজ। ঠিক তেমনি ভাবে আপনি যখন একটা প্রফিট অর্গানাইজেশনের কাজ করবেন তখনও আপনার কিছু মিশন থাকে, যেমন প্রফিট ম্যাক্সিমাইজ করা অথবা ম্যাক্সিমাম কাস্টমারকে আপনার সার্ভিস প্রদান করা। যেমন ম্যাক্সিমাম কাস্টমারকে সার্ভিস প্রদান করলে আপনার কাস্টমারের সংখ্যা বেড়ে যায়, যা পরবর্তীতে আপনার প্রফিট অর্জনকে উৎসাহিত করবে অথবা সহায়তা করবে। যেমন আপনি মনে করেন নোয়াখালীতে আপনি কোন একটা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। ফার্স্ট অফ অল ইউর অবজেক্টিভ ইজ টু প্রোভাইড ম্যাক্সিমাম কাস্টমার সার্ভিস বাই গেইনিং দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে সেলস পার্সন নিয়োগ করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। এর জন্য ইনিশিয়ালি আপনার লসও হতে পারে। এই সব বিষয়গুলোকে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, আপনি প্রফিট অর্জন করবেন নাকি আপনি কাস্টমার সার্ভিস দিবেন। তাহলে আমার অবজেক্টিভস আমরা দুইটা পেয়ে গেলাম। ইনিশিয়াল হচ্ছে প্রফিট অর্জন করা, নাম্বার 1, and number 2 is your, সো আমরা এখানে একটু দেখি। One is profit, one is earning profit. This is your own objectives or missions, and customer retention is another objectives. এই দুইটা ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে আপনি এখন আপনার ফার্স্ট স্টেজ, দিস ইজ ইউর ফার্স্ট স্টেজ, আপনি মিশন সেট করে দিলেন। So this is your first stage, you can write down here first stage. Number 2 স্টেজে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি you will evaluate the available resources. এখন আপনি যদি একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য এই দুইটা গোলের ভিতর যে কোনো একটা অর্জন করতে যান, you have to identify your resources. আপনি যদি পর্যাপ্ত সম্পদ না থাকে তাহলে কাস্টমার রিটেন করতে গেলে দেখা যাচ্ছে আপনার কোনো সম্পদই থাকে না। Then you should look for earning profit. মনে করেন আপনি নোয়াখালীর সকল কাস্টমারকে সার্ভিস করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে সেলস পার্সন নিয়োগ করতে হবে, প্রচুর অ্যাডভার্টাইজিং করতে হবে, টিভিতে বিজ্ঞাপন দিতে হবে, লোকাল পত্রিকার বিজ্ঞাপন দিতে হবে। এজন্য আপনার অনেক কস্ট হবে, যেটা ইনিশিয়ালি আপনার পক্ষে কভার করা সম্ভব নয়। সো reviewing our available resources, we found that our customer retention should be closed. So আমরা এখানে ক্লোজ করে দিই, objectives 2 is should be closed. So our available resources should be written here, suppose land, manpower,
এটা আমরা সংখ্যাটা লিখলাম না, ল্যান্ড, ম্যান পাওয়ার, টেকনোলজি, তিনটেই লিখলাম। These are your available resources. Review, you have reviewed and find out that you should cross your objective 2. Then in process 3, determine the goals individually or with inputs from other. আপনি তো নিজের গোলটাকে দেখলেন। ফার্স্ট অফ অল আপনি কাস্টমার সার্ভিস প্রদান করবেন, দেন দেখলেন যে আপনার পক্ষে কাস্টমার রিটেইন করা সম্ভব না অন দ্য বেসিস অফ অ্যাভেলেবল রিসোর্সেস। এখন যে আপনার বিদ্যমান গোল রয়েছে সেটা হচ্ছে অনলি আর্নিং প্রফিট, আপনি কি পরিমাণ প্রফিট অর্জন করবেন। নাম্বার 3, সাপোজ আপনি দেখলেন আপনার প্রফিট আর্ন করান হচ্ছে 10 টাকা পার ইউনিট, কিন্তু আপনার কম্পিটিটর রয়েছে, তার যে টেকনোলজি, ল্যান্ড এবং ম্যান পাওয়ার রয়েছে তার উপর ভিত্তি করে দেখলেন সে ব্যক্তি 8 টাকা হারে প্রোডাক্টের দাম নির্ধারণ করেছে, দেন ইউ ক্যান নট রিচ টু 10 টাকা প্রফিট টু আর্ন ফর পার ইউনিট। Then on the basis of your competitor you have to determine per unit profit should be টাকা 8. At the same time আপনি এটা কমাতেও পারবেন না, কারণ হচ্ছে তার বেশি আর্থিক সামর্থ্য থাকার কারণে সে আপনার তার প্রোডাক্টের দাম আরো কমিয়ে আপনাকে মার্কেট থেকে আউট করে দিতে পারে। সো নাম্বার 3, compare your competitor. That means comparing the resources of your competitor or input from others organizations. Then on number 4 steps, এটা আমাদের রিটেন ডাউন করার দরকার নাই। Determine the goals individually or input with from others. Write down the goals and communicate them to all who need to know. আমরা তো গোল সেট করলাম, আমাদের প্রফিট অর্জন করতে হবে 10 টাকা থেকে, আমরা রিসোর্স অন্যদের যা আছে তার উপর ভিত্তি করে নির্ধারণ করলাম 8 টাকা। এখন আমাদেরকে এটা লিখে রাখতে হবে, আমাদের প্রফিট অর্জন করা হচ্ছে এবছর প্ল্যানের উদ্দেশ্য, not customer retention, and our profit target is টাকা 8 per unit. এটা কি করতে হবে, আমাদের একটা লিখিত দলিল থাকতে হবে, নইলে আমরা ভুলে যেতে পারি অথবা মিসম্যাচ হতে পারে। আপনাদেরকে প্রফিট অর্জন করতে বলা হয়েছে 8 টাকা, আপনারা কেন কম বা বেশি করলেন, এবং যারা এই দায়িত্বে থাকবে প্রোডাক্ট সেলের সাথে তাদের প্রত্যেককে অবহিত করা যায় আপনি প্রোডাক্টটা 8 টাকা লাভে বিক্রি করবেন। এটা হচ্ছে রাইট ডাউন দ্য গোলস এন্ড কমিউনিকেট টু আদার্স হু নিড টু নো। কাদের জানা দরকার, যারা অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেল করবে। এখন টপ ম্যানেজমেন্টের তো জানার প্রয়োজন নাই যে 8 টাকা না 10 টাকায় বিক্রি হবে। যাদের দরকার প্রতিষ্ঠানে, যদি টপ ম্যানেজার দরকার হয় তারা জানবেন, নইলে না। এই জন্য বলা হয়েছে কমিউনিকেট দেম টু অল হু নিড টু নো, যাদের জানার দরকার, অথবা বলা হতো শুধু টু অল। রিভিউ রেজাল্ট অ্যান্ড whether গোলস আর বিং মেট। এখন 8 টাকায় যখন আপনি বিক্রি করতেছেন, আপনার অ্যাকচুয়ালি 8 টাকা লাভ হচ্ছে কিনা এটা পর্যালোচনা করা, যে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা এবং গোলস অর্জিত হচ্ছে কিনা, এটাই হচ্ছে আপনার 5টা স্টেজ। সো আমাদের গোল সেটিং এর এই 5টা স্টেজ বিদ্যমান। প্রথম হচ্ছে আপনার মিশন দেখবেন, আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠানের রিসোর্স এবং আপনার যে কম্পিটিটর তাদের রিসোর্স দেখবেন, দেন হচ্ছে আপনাকে গোলটা কমিউনিকেট করবেন যারা অ্যাকচুয়ালি কাজের সাথে জড়িত, দেন হচ্ছে ইউ শুড রিভিউ দ্য রেজাল্ট অ্যান্ড whether গোলস আর বিং মিট, আপনার অর্জিত হচ্ছে কি হচ্ছে না, আপনার কমও হতে পারে বেশিও হতে পারে, সেটা দেখা এবং সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হয়। এটা হচ্ছে স্টেপস ইন গোল সেটিং। দিস আর বেসিক্যালি দ্য 5 স্টেপস। নেক্সট টপিক আপনাদের বইয়ে ওভাবে লেখা নেই, প্ল্যানিং লেভেল অ্যান্ড অর্গানাইজেশনাল লেভেলস। এটা একটা ফর্মের মাধ্যমে দেখা যায়। আমরা একটু প্রথম প্ল্যানিং লেভেল, বেসিক্যালি top level manager are make the strategic plan. Basically profit maximization is the target, এটা top level management নির্ধারণ করে দিয়েছে। tactical plan, that means আপনার ইউনিটের যে টার্গেট থাকে, মনে করেন স্কোয়ার গ্রুপ অফ কোম্পানিজ, তাদের যে টার্গেট, এখানে এটার সাথে একটা অ্যাড হবে, planning approaches basically
basically they are planning a process. So planning and organizational levels, আমরা যদি এটাকে এভাবে দেখি, different stages and levels. আমরা ঠিক আগের মতোই একটা ডায়াগ্রাম আঁকি। এখন ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাই দিস আর দ্য টপ লেভেল ম্যানেজার, দে আর টপ, দেন হচ্ছে আমার মিডল, and they are the lower level. They are the lower level workers. Top level worker এর কাজ হচ্ছে, আমরা যদি বলি স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করাই হচ্ছে টপ লেভেল ম্যানেজারের কাজ। দ্যাট মিন্স প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য এবং অবজেক্টিভস এর আলোকে প্ল্যান নির্ধারণ করাই হচ্ছে টপ লেভেল ম্যানেজারের কাজ। সো আমরা এখানে ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি টপ লেভেল ম্যানেজারের সংখ্যা প্রতিষ্ঠানের সর্বনিম্ন। এখানে টপ লেভেল ম্যানেজার the lowest in number. That the top level manager, the smallest portion of workers in the organization. Then we talk about mid level manager. Then middle level manager, then হচ্ছে lower level manager. These are the three types of manager, and they basically plan strategic planning, tactical planning. That means mid-level manager, tactical planning or unit planning. They basically plan for their own unit, and they are basically the worker. They make plan for the operational planning. That means they plan for the, they make basically work. That means operational plan, lower level worker basically do their work, their operational planning work. That means আপনাকে একটা টুলস দেওয়া হয়েছে, টুলস দিয়ে আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার অপারেশনস। টেকনিক্যাল প্ল্যান হচ্ছে আপনি ওই ইউনিটের প্রফিট অর্জন করবেন, সেটা ইজ টেকনিক্যাল। এন্ড স্ট্র্যাটেজিক হচ্ছে প্রফিট, প্রতিষ্ঠানের ওভারঅল প্রফিট ম্যাক্সিমাইজ করা। দিস ইজ দ্য স্ট্র্যাটেজিক প্ল্যান। এন্ড টপ লেভেল ম্যানেজার ইজ হিয়ার নাম্বার lower in number, middle level manager, then lower level manager is the highest proportion of the workers in any type of the organizations. Then আমাদের যে last today's topic, planning approaches. There are 4 approaches: predict, reactive, inactive, predict the future, and proactive. 2 is reactive and 1 is inactive, and another 1 is proactive. In case of reactive or proactive, you should plan for the, in case of reactive, you should look for only past. অতীতে যে আপনাদের লাভ হয়েছে সেটার উপর ভিত্তি করে আপনি যখন কোনো প্ল্যান করবেন, দিস ইজ কল্ড রিঅ্যাক্টিভ প্ল্যান। দ্যাট মিন্স আপনি পাস্টে কখনো লাভ করেছেন প্রতিষ্ঠানে কোনো প্ল্যান দিয়ে,
সেই প্ল্যানকে ব্যবহার করাই হচ্ছে রিঅ্যাক্টিভ প্ল্যান। ইনঅ্যাক্টিভ, আপনি বর্তমানে যে কাজটা করতেছেন সেটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে ইনঅ্যাক্টিভ। দ্যাট মিনস আপনার অতীতের কি লাভ হয়েছে সেটা দেখলেন না, বর্তমানে কোনো লাভ হয়েছে সেটাই প্ল্যানকে ইউজ করে এবং প্রাধান্য দেওয়াই হচ্ছে ইনঅ্যাক্টিভ। সরি, এটা হচ্ছে প্রিঅ্যাক্টিভ। Preactive means you should predict the future and set your goals. That means you will predict future. Future আমার শীতবস্ত্রের চাহিদা বেড়ে যেতে পারে, তার উপর ভিত্তি করে আপনি প্ল্যান করলেন ইউ শুড প্রডিউস সাম সোয়েটার। এটা হচ্ছে ভেরি মাচ প্রিঅ্যাক্টিভ। ইট উইল বি ডান অন দ্য বেসিস অফ অ্যাভেলেবল ডাটা। সাপোজ গত 5 বছরের ডেটা নিলেন যে শীত সিজন আসলে সোয়েটারের চাহিদা বেড়ে যায়, তার উপর ভিত্তি করে অ্যানালাইজ করে যখন সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে প্রিঅ্যাক্টিভ। অ্যান্ড প্রোঅ্যাক্টিভ, ইউ শুড ডিজাইন দ্য ফিউচার। এক হচ্ছে প্রেডিক্ট, অ্যানাদার অন ইজ ডিজাইন দ্য ফিউচার। ডিজাইন দ্য ফিউচার হচ্ছে আপনি প্রতিষ্ঠানে যখন কোনো কাজ করবেন সেই কাজ সম্পাদনের সময় আপনি দেখবেন বিভিন্ন ধরনের নতুন নতুন ইনোভেটিভ টেকনোলজি সৃষ্টি হয়। সেই টেকনোলজি উপর ভিত্তি করে আপনি যখন ফিউচার ডিজাইন করবেন সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ অর ক্রিয়েট দ্য ফিউচার, এবং সেই অনুযায়ী আপনি আপনার ফিউচার স্টেজকে ইন্ডিকেট করবেন, প্ল্যান নির্ধারণ করবেন। দিস ইজ কল্ড proactive planning or proactive approach to planning. সো রিঅ্যাক্টিভ হচ্ছে আপনার পাস্টে কখনো ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে, ডাজ নট ম্যাটার, পাস্টের উপর ভিত্তি করে প্রেজেন্টকে প্রেফার করাই হচ্ছে রিঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ হচ্ছে আপনি বর্তমানকেই গুরুত্ব দিয়েছেন, পাস্ট এবং ফিউচারকে আপনি প্রেফার না করেন, সেটাই হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ। ক্রিয়েটিভ হচ্ছে আপনি অ্যাভেলেবল ডাটার উপর ভিত্তি করে অ্যানালাইসিস করে ভবিষ্যৎ ফিউচার ডেভেলপ করছেন, এটা হচ্ছে আপনার প্রিঅ্যাক্টিভ। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইয়োর প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ হচ্ছে আপনি বেসিক্যালি টেকনোলজি বেসড উপর ভিত্তি করে আপনি কোনো ডিজাইন করবেন ভবিষ্যৎকে। দিস ইজ কল্ড প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচেস টু প্ল্যানিং। আরো অনেক ধরনের অ্যাপ্রোচ রয়েছে, আমরা উই উইল ডিসকাস অনলি অন টাইপ অফ অ্যাপ্রোচেস, যেমন ওয়ার্কার্স বেসড অ্যাপ্রোচেস, দেন technology based approaches, group based approaches, top down approaches. We will not cover it because it may create it is the basics of management student and you should learn only this type of approaches. And these are everything from class. This chapter has nothing to cover. এখন আপনাদের কি এই চ্যাপ্টারে কোনো কোশ্চেন আছে কিনা সেটা হচ্ছে আমার জানার বিষয়। কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টারে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? নো স্যার। তাহলে কোশ্চেন না থাকলে আপনাদের আমি কিন্তু অনেক শর্ট করে দিচ্ছি আপনাদের টপিকগুলা, যাতে আপনাদের পরবর্তীতে বেশি পড়াশোনা